আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গণ অভ্যুত্থানে যেসব পুলিশ সদস্য নিয়মের বাইরে গিয়ে অপরাধ করেছেন তাদের বিচার হবেই উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা কোনো অপরাধ করেনি তারা নির্ভয়ে দায়িত্ব পালন করবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে। আজ দেশের সকল বিভাগীয় কমিশনার ও কয়েকটি জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সকালে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের কারণে মাঠ প্রশাসনের কাজে যে স্থবিরতা এসেছিল তা গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সোমবারই প্রথম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে একযোগে বৈঠক করলেন। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল বিভাগীয় কমিশনার এবং বেশ কয়েকটি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার জন্য মাঠ পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই দেশের নাগরিক হিসেবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনূস। একই সাথে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের নিজেদের মানসিকতা ও কর্মপদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে। যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো। শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো আমরা। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই এবং কোনো গোষ্ঠী যেন নিজেদেরকে সংখ্যালঘু না ভাবেন সে বিষয়ে তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নীলফামারীর দুবাছড়ি মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশে সদর উপজেলায় র্যাবের ক্রস ফায়ারে নিহত লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর পরিবারের কাছে বাড়ির চাবি হস্তান্তর হবে। এরই মধ্যে সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকবেন। মাঠে আছেন আমাদের রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট KM মইনুল হক। মইনুল, জনসভা কখন শুরু হবে আর মাঠের পরিবেশ কেমন দেখছেন? নাজনীন, জনসভা কিন্তু শুরু হয়ে গেছে, জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। তবে আমরা যতটুকু দলীয় সূত্রে জানতে পেরেছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো বিকালে 4টার আগে বা পরে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি এখানে যুক্ত হবেন। নাজনীন, আপনার মাধ্যমে বলে রাখি যে 2014 সালে বিএনপি যে নির্বাচন বর্জন করেছিল, আওয়ামী লীগ যে নির্বাচনটি করেছিল সেই বিতর্কিত নির্বাচন, সেই সময় 13 সাল থেকে বিএনপি জামাত এই নীলফামারীতে যে সরকার বিরোধী, নির্বাচন বিরোধী, এই একপাশে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনকে দমাতে কিন্তু রাষ্ট্রীয় বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা
নির্বিচারে আক্রমণ চালায় নীলফামারীর বিভিন্ন জনপদে, তছনছ করে দেয়। সেই সময় বিরোধী দলীয় নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং হত্যা করা হয় অনেককেই। এখানে যে মাঠে যাদেরকে স্মরণ করে জনসভা হচ্ছে, সেই গোলাম রাব্বানির যদি কথা বলি, গোলাম রাব্বানি এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিল বিএনপির। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের বিরোধিতা করায় তাকে ওই বছরেরই 15ই জানুয়ারি তাকে র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং 18ই জানুয়ারি তার মৃতদেহ এই পাশের ইউনিয়ন পলাশবাড়ি ইউনিয়নের একটি ব্রিজের নিচে তাকে পাওয়া যায়। এবং এছাড়াও আবু বকর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মহিদুল এবং আরেকজন ছাত্র আতিককেও কিন্তু বিভিন্ন পরিচয়ে হত্যা করা হয়। অর্থাৎ এই ট্র্যাজেডিকে স্মরণ করে তাদের পরিবারেরকে খোঁজখবরে নেওয়ার জন্য তারেক রহমান আজকে যুক্ত হবেন এবং এই পরিবারগুলো যেন আইনি সহায়তা পায়। জানছিলাম বিএনপির জনসভার খবর। সচিবালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। রোকন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এটা কি হস্তান্তর হয়েছে? এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। নাজনীন, প্রধান উপদেষ্টার কাছে আসলে কখন হস্তান্তর করবেন সেটি এখন পর্যন্ত গণমাধ্যমের কাউকে তারা জানান নাই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন 3 দিনের মধ্যে দেবার কথা, সেটি 3 দিন গতকাল পার হয়ে গেছে। আজকেই তারা হস্তান্তর করবেন। এখনো করেছেন কিনা সেটি গণমাধ্যমের কর্মী হিসেবে আমরা এখনো জানতে পারিনি। আর এই প্রতিবেদন হস্তান্তরের পর প্রাথমিক প্রতিবেদন থেকেও যে সুপারিশ আসবে সেই অনুযায়ী তারা যে কাজ করবেন সেটি গতকালই আমাদের জানিয়েছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর সচিবালয়ে এখনকার পরিস্থিতি যদি আপনাকে বলি, তাহলে সচিবালয়ে গতকাল যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল আজকেও সেরকমই নিরাপত্তা ব্যবস্থা আছে। শুধু পার্থক্য যদি বলি, সেটি গতকাল 5টি গেটের একটি গেট দিয়ে প্রবেশ করতে পারতো, আজকেও পারছে, কিন্তু গতকাল সেটি বন্ধ ছিল। যখন কোনো যানবাহন প্রবেশের প্রয়োজন হচ্ছিল তখন সেটি খোলা হচ্ছিল, কিন্তু আজকে সেটি খোলা আছে। এবং গতকালকের মতোই শুধু উপদেষ্টারা, সচিবরা, তদন্ত কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর গাড়ি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ প্রয়োজনে যে যানবাহন ভেতরে প্রবেশের প্রয়োজন তারাই প্রবেশ করতে পারছেন। এছাড়া আর কোনো গাড়ি প্রবেশ করতে পারছেন না। বাকি যারা আছেন তারা হেঁটে প্রবেশ করছেন। আর গণমাধ্যম কর্মীদের যাদের যাবার কথা ছিল বা যাদেরকে যাওয়ার জন্য গতকাল অনুমোদন দেবার কথা ছিল, তাদের অনেকেরই অনুমোদন হয়ে গেছে। মাত্র কিছুক্ষণ আগে, 2 মিনিট আগে সবাই যাওয়ার জন্য গেটের দিকে ভিড় করছেন গণমাধ্যম কর্মীরা, অর্থাৎ তারাও এখন প্রবেশ করতে পারবেন। তো নাজনীন, এই ছিল সচিবালয় থেকে মোটামুটি। জানছিলাম সচিবালয়ের খবর। মিরপুর শেরে বাংলায় এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, প্রথম দিনে টিকিট না পেয়ে যে বিতর্কের বা বাকবিতণ্ডার অবস্থান হয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে জানাবেন। নাজনীন, বেলা 12:30 নাগাদ যারা উপস্থিত দর্শক ছিলেন তারা কিন্তু মিরপুরের যে মূল প্রাঙ্গণ সেখানে প্রবেশ না করতে পেরে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং যে ফটকগুলো রয়েছে প্রায় সবগুলো ফটকেই তারা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে 2 নম্বর যে ফটক রয়েছে সেখানে কিন্তু যারা দর্শকরা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করতে করতে এক পর্যায়ে সেটি ভাঙচুর করতে থাকেন। আমরা দেখেছি যে ভিতরে অবস্থানরত যে পুলিশ ছিলেন এবং আনসার সদস্যরা ছিলেন তারা এক পর্যায়ে লাঠি চার্জ করে তাদের প্রতিহত করেন। পাশাপাশি বিসিবির যে কর্মীরা রয়েছে তারাও কিন্তু তাদেরকে প্রবেশ করতে ভিতরে বাধা দেন। ম্যাচ শুরু হয়েছে 1:30টায়। এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করতে। অনেকটা তাদের বিলম্বিতই হচ্ছে, কারণ আমরা দেখতে পেয়েছি যে যেহেতু প্রথম দিকেই দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছেন আর সেজন্যই গেটগুলো কিন্তু অনেক লেট করেই ওপেন হয়েছে এবং ম্যাচ অলমোস্ট এখন প্রায় 7 ওভার চলে, কিন্তু এখনও কিন্তু অনেকে খেলাই দেখতে পারেনি। অনেকে অনলাইনে খেলা দেখছেন, স্কোর দেখছেন। বারবার আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি যে আসলে টিকিট বিক্রির যে পরিস্থিতি
ম্যাচের শুরুর একদিন আগ পর্যন্ত তারা জানতেন না যে শেষ পর্যন্ত তারা কোথা থেকে টিকিটগুলো কিনতে পারবে। এবং আমরা দেখেছি যে নির্ধারিত ব্যাংকটি রয়েছে ওই ব্যাংকের ওই শাখাগুলোর সামনেও কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছে এবং বিসিবির সামনে গতদিনও আমরা দেখতে পাই অনেকেই টিকিট না পেয়ে খেলা দেখতে না পারার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে এবং আজ কিন্তু সেই পরিস্থিতিটি একদম নাগালে বাইরে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি কিন্তু এখন নিয়ন্ত্রণে, তবে প্রবেশে এখনো বিলম্ব হচ্ছে। নাজদিন, জানছিলাম বিপিএল এর খবর। জুলাই গণহত্যার বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা বিভাগের শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, শহীদ পরিবারের আইনগত বিষয় দেখতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড সেল 7 দিনের মধ্যে গঠন করা হবে। একই সাথে যোগ্যতার ভিত্তিতে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অনেক ষড়যন্ত্র চলছে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। আর সমন্বয়ক সার্জিস আলম বলেন, শহীদ পরিবাররা কেউ আর্থিক সহায়তা চায় না, চায় শুধু বিচার। একমাত্র তোমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো জানানো, আর আমরা আনসার করব। পারপাসটা কি, যাতে তোমরা বুঝতে পারো, আমরা বুঝতে পারি আমরা একটা পরিবারের সদস্য। পুলিশ যে আছে, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, পুলিশ ওরা গ্রেফতার করলো না কেন, পুলিশ মামলা দিল না কেন, এখানে আমার কিছু করার নাই, খালি ফোন করে বলার আছে, আর কিছুই না। কিন্তু এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে আবারও ঘৃণা স্তম্ভে আঁকা হলো স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতি। এ সময় শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণা জানিয়ে তার গ্রাফিতি সম্বলিত পিলারটিকে ফ্যাসিবাদ ঘৃণা স্তম্ভ ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা। এর আগে শনিবার রাতে গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ছাত্রদের প্রতিবাদের মুখে তারা দুঃখ প্রকাশ করেন। শেখ হাসিনার পতনের 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে কালি মেখে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে সম্মিলিত ছাত্র জনতা। মুছে ফেলার পর রবিবার রাতভর আবারও সেই ফ্যাসিস্ট হাসিনার গ্রাফিতি নতুন করে আঁকলেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকার আভা। আভা, ঘৃণা স্তম্ভের আজকের কর্মসূচি কি এবং ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। একজন ফ্যাসিস্ট শাসকের প্রতি সেটা প্রকাশ পাচ্ছে। এখানে হচ্ছে ছাত্র, মানে সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষও এতে যোগ দিয়েছে জুতা নিক্ষেপে। আজকে এই কর্মসূচি বিকাল পর্যন্ত চলার কথা রয়েছে। আর এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিটাও জানাচ্ছেন। স্বৈরতান্ত্রিক এই শাসকের প্রতি শিক্ষার্থী এবং সাধারণ জনগণ প্রতিনিয়ত যে ক্ষোভ সেটার একটা প্রতীক এই ঘৃণা স্তম্ভ। কিন্তু গত 2 দিন আগে এটা মুছে ফেলার পরে সাধারণ শিক্ষার্থীরা বলছে যে তাদের যারা মুছে ফেলেছে তারা জুলাই স্ট্রিটকে মানের বিপক্ষে রয়েছে। এই জুলাই স্ট্রিটকে ধারণ করে শিক্ষার্থীরা আবারও এই প্রতিকৃতি এঁকেছেন, একে আবারও এটার মধ্যে জুতার মালা পরে জুতা নিক্ষেপ করছেন। তো এছাড়া তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আরো কার্যক্রম গ্রহণ করার ক্ষেত্রে, এবং প্রশাসনকে বারবার বলছে যে হচ্ছে তাদের বিরুদ্ধে যে প্রক্টর জানছিলাম ঘৃণা স্তম্ভে পুনরায় গ্রাফিতি অঙ্কনের খবর। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে 1050 টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম হবে 1,38,288 টাকা। আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানায় বাসুস। 21 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,32,000 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,13,141 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 92,869 টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম। এর আগে গত 23 ডিসেম্বর সোনার দাম ভরিতে কমানো হয় 1,248 টাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।